আজকে আমি পার্বতী মোদকের লেখা একটি সামাজিক সুন্দর গল্প তোমাদের সামনে পাঠ করে শোনাবো। শুনো, দেখো তোমাদের ভালো লাগবে আশা করি। তাহলে আর দেরি কেন, চলে এসো আমার গল্প শুনতে। গল্পটির নাম রিটার্ন গিফট, লিখেছেন পার্বতী মোদক। পরশু অফিসে বসে কাজ করছি, এমন সময় শ্বশুর মশাইয়ের ফোন এলো। আমি ফোনটা ধরতে উনি কেমন আছি খবরাখবর নেওয়ার পর জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করলেন। শাশুড়ি মাও বারবার করে বললেন যেন আগের রাতেই দুজনে চলে আসি। আমি শাশুড়ি মাকে বললাম, মা বোঝেনি তো আমার প্রাইভেট কোম্পানিতে চাকরি, মারাত্মক কাজের প্রেশার, তাই জামাই ষষ্ঠীর অজুহাতে প্রত্যেক বছর ছুটি দেবে কিনা বলতে পারছি না, তবে খুব চেষ্টা করব ওই দিনটায় যাওয়ার। আগের দিন কোনোভাবেই সম্ভব হবে না মা। ফোনটা রেখে একটু মুচকি হাসলাম। সত্যি বলতে কি 5 বছর বিবাহিত জীবনে আমি গত 4 বছরই জামাই ষষ্ঠীর আগের দিন বউ সমেত হাজির হয়েছি শ্বশুর বাড়ি। আসলে সব সময় খাতির যত্ন পাওয়া গেলেও সব জামাইরাই পার্টিকুলার এই অকেশনটাতে স্পেশাল ফিল করে, তাই জামাই ষষ্ঠীটা আমি কোনো মতেই মিস করতে চাই না। অবশ্য আরও একটা কারণ আছে। 5 বছর আগে আমি যখন ভালোবেসে পিয়াসকে বিয়ে করেছিলাম, আমার বাড়িতে কেউই বিয়েটা অ্যাকসেপ্ট করেনি। এমনিতে পিয়াস ভদ্র, শিক্ষিত, সুশ্রী, চলনসই মেয়ে, তাকে অপছন্দ করার কোনো কারণই ছিল না। কিন্তু মিত্র বাড়ির ছেলে নিজে পছন্দ করে পাশের পাড়ার মেয়েকে বিয়ে করবে, এই বিষয়টা বাড়িতে কেউ মেনে নিতে পারেনি। অনেক বোঝানোর পরও ব্যর্থ হয়ে একরকম বাধ্য হয়েই আমরা নিজেরাই বিয়ের সিদ্ধান্তটা নিয়েছিলাম। সেই থেকে আমার মা বাবা আমার মুখ দেখা বন্ধ করে দিয়েছে। প্রথম প্রথম পিয়ার বাড়িতেও অভিমান একটা ছিল, কিন্তু একমাত্র মেয়ের মুখের দিকে তাকিয়ে ওনারা সবটা মেনে নিয়েছেন। আমি এখন পিয়াসকে নিয়ে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকি। বাবা মায়ের সঙ্গে দূরত্বটা বুঝতে পেরে পিয়াসের মা বাবা আমাকে ছেলের মতো স্নেহ দেওয়ার আপ্রাণ চেষ্টা করেন তাদের সাধ্য মতো। ষষ্ঠীর দিন শাশুড়ি মায়ের হাতের ওই ফোঁটাটা পেয়ে মায়ের কথা মনে পড়ে যায় খুব, তাই ওই দিন আমি মিস করতে চাই না বারবার। অফিস থেকে বাড়ি ফিরতে না ফিরতেই পিয়াস বায়না ধরল বাজারে নিয়ে চলো। বলল, বাবা ফোন করেছিল, তোমাকেও বললো তো ফোন করেছে, কিছু কেনাকাটা করতে হবে। ষষ্ঠী কাছাকাছি চলে এলে বাজারে খুব ভিড় হয়ে যায়, পছন্দসই জিনিস বাঁচতে অসুবিধা হয়। তুমি ফ্রেশ হয়ে নাও, চা টা খেয়ে আমি রেডি হয়ে নিচ্ছি। আমি শার্টের বোতাম খুলতে খুলতে বললাম, এবছর আর যাব না ষষ্ঠী করতে, অফিসের ছুটির খুব সমস্যা বুঝলে। পিয়া ভীষণ অবাক হয়ে গেল, কারণ ও খুব ভালো করেই জানে বছরের অন্যান্য সময় ছুটি না নিলেও এই সময় 2টো দিন অন্তত আমি ছুটি জমিয়ে রাখি। ও শুকনো মুখে জিজ্ঞেস করলো, কেন গো, বাবা ফোন করে নিমন্ত্রণ করেছে বলে কিছু মনে করেছো, নাকি গত বছরের আয়োজনে কিছু খামতি ছিল? কি হয়েছে বলো না গো। আমি হাত নেড়ে বললাম, আরে ওসব কিচ্ছু না, আমার সত্যি ছুটি নেই গো এবার। তখন পিয়াস বলল, তবে এক কাজ করা যায়, অফিস ফেরত সন্ধ্যায় চলো না, জানোই তো ওই দিনটায় মা বাবা কত আগে থেকে আশা করে বসে থাকে। কিছুতেই পিয়াসকে থামানো যাচ্ছে না দেখে রেগে গিয়ে বললাম, বলছি তো হবে না, অনেক বছর তো জামাই আদর হলো, এবার থাক না। পিয়াস আহত হলো দেখে খারাপ লাগলো, কিন্তু আমার কিছু করার ছিল না। আমার শ্বশুর মশাই একটা ফার্মে চাকরি করতেন, মোটামুটি যা পেতেন ওনাদের 3 জনের সংসার ভালোভাবে চলে যেত। কিন্তু লকডাউনের সময় ওনার চাকরিটা চলে যায়। এখন বাড়ির সঙ্গে একটা ছোট্ট মুদিখানা চালান, তাতে সংসার টানতে বেশ টানাটানি পড়ে যায়।
আমি অনেকবার ওনাকে সাহায্য করতে চেয়েছি, কিন্তু প্রবল আত্মসম্মানী ভদ্রলোক প্রত্যেকবার আমাকে ফিরিয়ে দিয়েছেন। এই অবস্থাতেও গত বছর ষষ্ঠীতে ওনারা আমাদের জন্য 3 রকমের মাছ, মাংস, মিষ্টি, ফল, দামি জামা কাপড় কোনো কিছুরই আয়োজনে কার্পণ্য করেননি। পরে পিয়াসের থেকে জেনেছিলাম জামাই ষষ্ঠীর অনেক আগে থেকে মা ভাঁড়ে অল্প অল্প করে টাকা জমিয়ে রাখেন। সেই জন্যই মনে মনে ঠিক করে ফেলেছিলাম। যথারীতি জামাই ষষ্ঠীর দিন সকালে অফিস গেলাম, কিন্তু প্রথম হাফটা করে ছুটি নিয়ে বাড়ি চলে এলাম। দেখলাম পিয়াস মন খারাপ করে বসে আছে। ওকে বললাম, আজ রান্না করতে হবে না, বাইরে কোথায় খেয়ে আসি চলো। ও দুঃখ এবং অভিমানে কিছুতেই বেরোতে চাইছিল না। আমি জোর করে নিয়ে বেরোলাম। এদিকে শ্বশুরমশাইকে বাড়িতে ঢোকার আগে ফোন করে দিয়েছিলাম বড় রাস্তার ওপরের ডায়াগনস্টিক সেন্টারটার সামনে যত তাড়াতাড়ি সম্ভব মাকে নিয়ে চলে আসতে। সেই মতো ওনারা অপেক্ষাও করছিলেন। আমরা অটো থেকে নামতেই শাশুড়ি মা ছুটে এসে বললেন, কার কি হলো বাবা? ডায়াগনস্টিক সেন্টারে কেন আসতে বললে? আমার তো টেনশনে হাত পা ঠান্ডা হয়ে আসছে। কার কি হয়েছে রে পিয়া? ওনাদের অবস্থা দেখে পিয়াও আশ্চর্য হয়ে গেছে। তখন আমি হেসে বললাম, মা, আমি তো সেন্টারে আসতে বলিনি, সেন্টারের সামনে দাঁড়াতে বলেছি। পিয়ার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বললাম, ভুরি ভোজের টেবিল বুক করে রেখেছি। শাশুড়ি মায়ের হাত ধরে আমি আর শ্বশুর মশাইয়ের হাত ধরে পিয়াস একসঙ্গে ঢুকলাম রেস্টুরেন্টে। টেবিলে সাজানো ওনাদের পছন্দের সমস্ত রকম বাঙালি পদ। আমি বললাম, ছেলে না হতে পারি, ছেলের মতো তো বটে। ষষ্ঠীর ফোঁটা দিয়ে কল্যাণ যখন কামনা করেন, তখন আমারও তো দায়িত্ব আপনাদের খেয়াল রাখার। আজ আমরা একসঙ্গে সবাই এখানে জামাই ষষ্ঠী পালন করব। এরপর আমি কাগজে মোড়ানো বড় করে বাঁধানো দুজনের ছবিটা ওনাদের উপহার দিয়ে বললাম, জামাই ষষ্ঠীর সঙ্গে সঙ্গে আজ যে আপনাদের বিবাহ বার্ষিকী, ভুলেই গেছেন দেখছি। আপনাদের মেয়েও তো বাড়ি থেকে যেতে না পারার দুঃখে সব কিছু ভুলে গেছে। দেখলাম পিয়াসের চোখে 1000 ওয়াটের আলো। সামনে মাঝ বয়স্ক 2 ক্লান্ত মানুষের মুখে কি পরিতৃপ্তির ছাপ। বললাম, প্রতি বছর ব্যাগ ভর্তি গিফট নিয়ে বাড়ি ফিরি, এবছর আমাদের তরফ থেকে আপনাদের রিটার্ন গিফট। জন জামাই ভাগনা 3 নয় আপনা। সবসময় এটা সত্যি হয় না মা। বৌমা মেয়ের মতো মেয়ে নয়, জামাই ছেলের মতো ছেলে নয়। এই সত্যি মাথায় রেখেও যদি একটু ছেলে মেয়ে হয়ে ওঠার চেষ্টা করা যায়, তাহলে এই ভাঙনের রমরমার যুগেও সম্পর্কগুলো একটু হাওয়া বাতাস পায়, বেঁচে যায়। আপনারা আপনারা কি বলেন? আমার এই গল্প পাঠ যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, যদি তোমাদের মনের কোথাও একটু ছুঁয়ে যেতে পারি, তাহলে একটি ভালোবাসা রেখে যেও আমার এই গল্প পাঠের পাশে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের।